রাত পোহালেই ফুটবল যুদ্ধ। একদিকে যেমন মাঠে নামছে ফ্রান্স বনাম স্পেন, অন্যদিকেই সকাল হলেই মাঠে নামছে আর্জেন্টিনা। আর এই ল্যাটিন আমেরিকার যে কাপ কোপা আমেরিকা, সেই কোপা আমেরিকাই হয়তো মেসির জীবনের শেষ আন্তর্জাতিক বড় ম্যাচ। এরপরই হয়তো মেসি অবসর নেবেন, এমনটাই কিন্তু জল্পনা ফুটবল মহলে। কানাডার বিরুদ্ধে মাঠে কি দেখা যাবে মেসি ঝড়? সেমিফাইনাল পর্যন্ত মাঠে কিন্তু একেবারেই নিষ্প্রভ ছিল লিও। পেনাল্টি মিস করায় অবসরের দাবি বারবার উঠে এসেছে। ট্রফি জিতেই আন্তর্জাতিক ফুটবলকে কি বিদায় নেবে? এছাড়াও আজকের যে ইউরোর যে সবথেকে বড় ম্যাচ, অর্থাৎ ফ্রান্স এবং স্পেন নিয়ে আমরা আলোচনায় থাকবো ইউরোর ডায়েরিতে। আমাদের যে প্রত্যেক দিন যে আমরা ইউরোর ডায়েরি নিয়ে এবং কোপা আমেরিকার ডায়েরি নিয়ে যে অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আবু তাহের, বিশিষ্ট কোচ। আবুদা, প্রথমেই আপনাকে নমস্কার এবং ইউরোর ডায়েরিতে স্বাগত। নমস্কার। অন্যদিকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দীপ্তি পাল, প্রাক্তন ফুটবলার এবং ন্যাশনাল ফুটবলার, প্রাক্তন মিডফিল্ডে খেলতেন। দীপ্তিদি, আপনাকেও নমস্কার এবং স্বাগত। প্রথমেই আমি চলে যাব আবুদার কাছে। আবুদা, এর আগের দিন তো আমরা দেখলাম যে মার্টিনেজ কিভাবে দলটাকে নেতৃত্ব দিয়ে কার্যত কোপা আমেরিকাতে এই সেমিফাইনাল পর্যন্ত তুললো। এক প্রকার আমরা যতই বলি মেসি মেসি মেসি, কোপা আমেরিকাতে কিন্তু মেসি পুরোপুরি নিষ্প্রভ এবং পেনাল্টি পর্যন্ত মিস করলো। সেই জায়গা থেকে আজকের মানে সেমিফাইনাল দেখো কানাডার বিরুদ্ধে নামছে। প্রথম কথা, কানাডার কিছু হারাবার নেই, তাদের পাওয়ার রয়েছে। কানাডার ফুটবলাররা অনেক বেশি চার্জ থাকবে পাওয়ার জন্য। কিন্তু এই যে স্নায়ুর যুদ্ধে মেসি কতটা খোলামেলা পরিবেশে মাঠে নামবে? আর্জেন্টিনা বরাবরই একটা ভালো দল, সেখানে আমরা জানি মেসি নির্ভর আর্জেন্টিনা। কিন্তু দেখা গেছে প্রত্যেকটা টিমেরই কেউ না কেউ একটা সময় নেতৃত্ব দেয়, একটা লিড করে। সে মেসি যখন মানে কিছু দিতে পারছে না, তখন কিন্তু মার্টিনেজ দলটাকে নেতৃত্ব দিচ্ছে। যেটা আমরা নেক্সট ম্যাচে দেখেছি যে মেসি তেমন কিছু করতে পারেনি, কিন্তু গোলকিপার একজন পিলার হয়ে দাঁড়িয়েছে, টিমটাকে সেই আপনার সেমিফাইনাল অবধি পৌঁছে দিয়েছে। তো আগামীকাল যে ম্যাচটা হতে যাচ্ছে, দ্যাট মিন সকালবেলা 5:30টায় আমাদের ভারতীয় সময়, সেটা একটা দুর্দান্ত ম্যাচ হবে। কারণ আর্জেন্টিনা একটা চাপে থাকবে, মানে ফুটবল প্রেমীদের যে প্রত্যাশা সেটা পূরণ করার জন্য। অন্যদিকে থাকছে কানাডার আপনি বললেন কিছু হারাবার নেই, সত্যি কিছু হারাবার নেই। ওরা পাওয়ার ফুটবল খেলবে, খুব দৌড়াবে, খুব তাড়া করবে আর্জেন্টিনাকে। এবং ওদের থেকে যে প্রত্যাশা, মানুষ একটা অঘটন চাইছে, সে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হওয়ার, সেই কানাডাকে। একেবারে এবার দিদির কাছে একটু আসবো, দীপ্তিদির কাছে। দীপ্তিদি নিজে মিডফিল্ডার ছিলেন। দেখুন, মেসি প্রথমেই হচ্ছে মিডফিল্ডে বা মাঝমাঠে একটা রাজত্ব করার চেষ্টা করবে, যেটা এখনো পর্যন্ত পারেনি। সেই জায়গা থেকে কানাডার ছেলেরা একটু পাওয়ার ফুটবল খেলবে, এটা একেবারেই স্বাভাবিক। এবং মেসি বল ধরলেই কিন্তু তাকে একটা জোনাল মার্কিং করার চেষ্টা করবে এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু একযোগে দৌড়াবে, কারণ কম বয়সী প্লেয়ার। সেই জায়গা থেকে মেসির পক্ষে কতটা কানাডার ম্যাচে বার করে নিয়ে আসা চাপ? দেখুন, ফুটবল খেলাটা মেইনলি মানে এজের উপরে ডিপেন্ড করে। মেসি যেমন একটু সিনিয়র প্লেয়ার হয়ে গেছে, 39 বছর বয়স হয়ে গেছে, এটাই একটু এফেক্ট হতে পারে। কিন্তু ওরা তো বাকি যে কানাডার অপোজিট টিমের প্লেয়াররা ইয়ং প্লেয়ার, ওরা দৌড়াবে। আর মেসির টেকনিক্যালটা ইউজ করবে। সিনিয়র প্লেয়ারের কিন্তু একটা অভিজ্ঞতাটা বেশি থাকে, ওরার হয়তো জুনিয়র প্লেয়ারের হয়তো পাওয়ারটা বেশি থাকে, কিন্তু যারা সিনিয়র থাকে ওদের কিন্তু টেকনিক্যালটা বেশি কাজ করে। তো এই মনে হয় ও মেসি টেকনিক্যালটা ইউজ করে বের হওয়ার চেষ্টা করবে, অভিজ্ঞতা দিয়ে বার করবে। একদম ঠিক, দীপ্তি ঠিক বলেছে। দেখুন, মেসি যে কোনো সময় জ্বলে উঠতে পারে। ওর যে কারিশমা, সে যে কোনো সময় একটা টিমকে মানে জিতে দেওয়ার যে ক্যাপাবিলিটি ওর যথেষ্ট আছে। এই মুহূর্তে আর্জেন্টিনার যারা সমর্থক, তাদের কাছে আরো একটা গুরুত্বপূর্ণ খবর দেব যে ডি মারিয়া আজকে কিন্তু অনুশীলন করেছেন এবং মেসির সঙ্গে অনুশীলন করেছেন। তাই মেসি ডি মারিয়া যে জুটি, সেই জুটি কিন্তু সেমিফাইনালে
ম্যাচে আরো একবার দর্শকরা দেখতে পারবে। দাদা, ডি মারিয়াকে পাশে পেয়ে মেসি কি বাড়তি চার্জ থাকবে একটু? ডেফিনেটলি আপনার থাকবে, কেন আমরা ওয়ার্ল্ড কাপও দেখেছি, আরো অনেকগুলো ম্যাচ দেখেছি ডি মারিয়া এবং আপনার মেসির যে জুটি, যে আমাদের ইন্ডিয়ান যে জুটি ছিল কিষান আর বিকাশ, তাই তো? তো সবার মুখে মুখে কিষান ও বিকাশ জুটি, ঠিক মানে তদ্রূপই আমি একটি উদাহরণস্বরূপ বললাম। মেসি এবং ডি মারিয়ার জুটি কিন্তু যে কোনো সময় মানে কারিশমা দেখিয়ে দিতে পারে। মাঝমাঠে দিদি, ডি মারিয়া তো মাঝমাঠের প্লেয়ার মূলত এবং ভালো স্ট্রাইকারও। সেই জায়গা থেকে ডি মারিয়া মেসিকে বল বাড়াবে না মেসি ডি মারিয়াকে বল বাড়াবে, কি মনে হচ্ছে? কারণ মেসিও ফর্মে নেই, ডি মারিয়াও কিন্তু সেইভাবে ফর্মে নেই, এবং ডি মারিয়াও খুব বেশি ম্যাচ এখনো পর্যন্ত খেলেনি ডিউ টু চোট। তো দুজনই চোটগ্রস্ত প্লেয়ার, দুজনেরই সিনিয়র প্লেয়ার এবং দুজনেই টেকনিক্যাল প্লেয়ার। কে কার উপর ভরসা করবে, কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি মাঠে নামলে এটা একটু অন্যরকম হয়ে যায়। মাঠে নামলে পরিস্থিতির উপর অনেক সময় ডিপেন্ড করে, যে এমনই না যে আমি তোমাকে বল দেব বা তুমি আমাকে বল দেবে, এমন না। এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। মানে মাঠে নামার পরে মেসিও তো হয়তো মানে ডি মারিয়াকে বল দিয়ে হেল্প করতে হবে, মানে এটা মানে স্ট্র্যাটেজির উপর অনেক কিছু বলতে চাইছো। অ্যাকর্ডিং টু পরিস্থিতি, কে কাকে কখন বল দেবে সেই পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, কে কতটা ফাঁকা জায়গা নিতে পারবে, কি পরিস্থিতি থাকে সেটার উপর ডিপেন্ড করবে। আর আমি আর একটু সংযোজন করছি যে ডি মারিয়া এবং মেসির জুটি তো ডেফিনেটলি একটা বড় জুটি, কিন্তু কানাডা কিন্তু যা খেলবে আমার ধারণা হিট অ্যান্ড রান, পাওয়ার ফুটবল, এবং ছেড়ে কথা বলবে না, ঘোরার সময় দেবে না। তো সেটা একটা মানে জমজমাট ম্যাচ হবে নিঃসন্দেহে বলা যায়। দিদি, কি মনে করছো যে মাঝ মাঠে আর্জেন্টিনা কতটা লোক বাড়াবে? কারণ দেখো, পরিষ্কার হচ্ছে এই আলী আহমেদ, জুয়েল ওয়াটারম্যান, কমল মিলার, এরা তো একদম রানিং ফুটবলার, এবং সবাই রানিং ফুটবলার, একদম অল্প বয়সের ফুটবলার। সেই জায়গাতে ওরা যদি মাঝমাঠে 4-4 ফরমেশনে খেলে, 4-4-2-1 ফরমেশনে খেলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওদের 4 জন যে মিডফিল্ডার থাকবে তারা অনেক বেশি দৌড়াতে পারবে, প্রয়োজনে বল বাড়ানোর জন্য আরো বেশি আপারে যেতে পারে, এবং সেই সঙ্গে কিন্তু তাল মিলিয়ে নামতেও পারবে ডিফেন্সকে সহযোগিতা করার জন্য। সেই জায়গাতে তোমার কি মনে হচ্ছে, আর্জেন্টিনা কি মাঝ মাঠে আরো বেশি লোক বাড়াবে? আর্জেন্টিনাও কি সেই একই ফরমেশনে খেলবে, না আর্জেন্টিনা আরেকটু ডিফেন্সকে আঁটোসাঁটো করবে আজকে? যেহেতু কানাডার প্লেয়াররা অল্প বয়সী প্লেয়ার, প্রত্যেকে ফর্মে রয়েছে, সেই সঙ্গে ক্লাব ফুটবলে এরা ফর্মে রয়েছে, সেই সঙ্গে অল্প বয়স, প্রচুর দৌড়াতে পারে, কি মনে হয়? এটা মাঝমাঠটা তো একটা ফুটবলের মেইন স্তম্ভ মাঝমাঠ। এটা সবাই চাইবে যে এটা স্ট্রং করার জন্য। তো মাঝমাঠটা স্ট্রং হলেই টিমটা স্ট্রং থাকে। আমার মনে হয় দুনো পার্টি চাইবে যে মাঝমাঠটা যাতে মানে প্লেয়ার বাড়িয়ে খেলানো যায়। আবুদা, এই যে মাঝমাঠে বলছেন যে মাঝমাঠের বল দখলের লড়াই, সেই বল দখলের লড়াইতে যদি স্ন্যাচিং করা শুরু করে যে কানাডার প্লেয়াররা, মানে একটু কড়া ট্যাকেলের দিকে যায়, সেই ক্ষেত্রে কি মেসির অসুবিধা হবে? কারণ মেসির তো মাথায় অঙ্ক থাকবে ক্লাব ফুটবল, আরো 2 বছর খেলতে হবে। ঠিক বলেছেন আপনি। ফুটবলের মাঝমাঠটা হলো ব্যাকবোন আমাদের। তো মাঝমাঠটা যত শক্তপোক্ত হবে ওই টিমটা ততটা বেশি স্টেবল হবে এবং ডিফেন্সদের তত সুবিধা হবে খেলতে। মাঝমাঠে যখন অপোনেন্ট জায়গা পাবে না, সেই ফাঁকা জায়গা চ্যানেল তৈরি হবে না এবং সেই নিখুঁত বল বাড়ানোর যে অবস্ট্রাক্ট হবে, তাহলে কিন্তু অপোনেন্টের জন্য একটা মানে গোল করার স্কোরিং, মানে আমি বলবো পেনেট্রেটিভ জোনে যদি জায়গা না পাওয়া হয় সেখান থেকে গোল করাটা মুশকিল হয়ে যায়। তো আপনি যেটা বলেছেন ঠিকই, যে ওদের যে পাওয়ার ফুটবল, অল্প বয়সের ছেলে আলী, জুয়েল, ওদের মতো ছেলেরা কিন্তু বল বেশিক্ষণ পায়ে রাখলে ওরা কিন্তু স্ন্যাচিং এবং ট্যাকলিং অনেকটা বেশি অনেক ভালো। তো সেই জন্য আমার মনে হয় ওরা ওই ততটা বেশি পায়ে না রেখে মাঝমাঠটাকে স্টেবল করে ওরা কাউন্টার অ্যাটাকে যাবে এবং ম্যাক্সিমাম পাসিং ফুটবলের উপরেই ডিপেন্ড করবে আর্জেন্টিনা। কেননা পায়ে বল রাখতে গেলে ওরা পাওয়ার ফুটবলের কাছে আরো বেশি চোট আঘাতের সম্ভাবনা থাকবে আর্জেন্টিনার, এটা আমার ধারণা।
একটা হচ্ছে বিশ্ব ফুটবলে দেখো এখন একটা দেখছি যে যখনই বিশেষ করে মিডফিল্ডাররা যখনই বল তাড়া করছে, তুমি যখন দেখছো যে রানে পারছো না, কোচরা বলছে স্লাইডিং ট্যাকেলে যাও, মানে একটু ড্রাইভ দিয়ে স্লাইডিং ট্যাকেলটা, তাহলে পাটা তো অনেক বড় হয়ে যায়, স্পেসটা সেই ক্ষেত্রে অনেক বড় পায়। সেই ক্ষেত্রে আজকে মেসির বিরুদ্ধে যদি স্লাইডিং ট্যাকেলে চলে যায়, তাহলে কিন্তু দেখো মেসি তো ড্রিবল করলে জায়গাটা অনেক বেশি বাড়বে, সেই জায়গাতে মেসিকে 1:1 ড্রিবল আটকানোতে সব থেকে বড় মনে হচ্ছে সেরা কাজটা হচ্ছে স্লাইডিং ট্যাকেল, মানে পাটাকে যদি তুমি বাড়িয়ে দাও এতটা বড় জায়গা পাচ্ছ। মেসির কিন্তু এই 39 বছর বয়সে এসে এতটা বড় জায়গা দিয়ে ড্রিবলিং করে বলটা নিয়ে যাওয়া খুব কঠিন। কি মনে হচ্ছে এই টেকনিকটা? আপনি ঠিকই বলেছেন। আপনি যখন একটা স্ট্র্যাটেজি সাজাবেন, আমি সেটার এগেইনস্টে কিভাবে সেটাকে ওভারকাম করা যায় সেটাও কিন্তু অপোনেন্টের মাথায় থাকবে। আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, স্লাইডিং স্ন্যাচিং এ যখন ওরা একের পর এক মানে আক্রমণ শানাবে, তো মেসি এবং ডি মারিয়ারাও দীর্ঘদিন ফুটবল খেলেছে, ওদেরও সেই পরিস্থিতিটা কিভাবে ট্যাকেল করতে হবে, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে, তখনই সেই ওয়াল পাসের উপর ওরা ডিপেন্ড করবে, যত বেশি পাস খেলবে। তো আপনি যখন পায়ে বল রাখবেন না, আপনি তো সেখানে ট্যাকেল করার সুযোগটা পাচ্ছেন না, রাইট? আপনি তো আর মানে অনেক দূর থেকে আর ট্যাকেল করতে পারবেন না। তো আমি ট্যাকেল করার আগেই যদি বলটাকে রিলিজ করে দিই, রিলিজ করে আবার খালি জায়গা নিয়ে আবার বলটাকে নেই, তাহলে নিশ্চয়ই সেই স্ট্র্যাটেজিটা ট্যাকেল এবং স্ন্যাচিং সেটা তো কানাডা নেবে। সেটাকে ওভারকাম করার জন্য ডেফিনেটলি আর্জেন্টিনার টিমও 1 টাচ 2 টাচ ফুটবল খেলবে, আগে থেকে বলটাকে রিলিজ করবে এবং সেই খালি জায়গায় বলকে ছাড়বে। মার্টিনেজকে কিরকম দেখতে পাচ্ছেন? মানে গত বিশ্বকাপে যদি দেখি মার্টিনেজ অসাধারণ পেনাল্টি সেভ, এবং এই টুর্নামেন্টেও পরপর অসাধারণ পেনাল্টি সেভ। ফিটনেসের লেভেল কোন পর্যায়ে থাকলে একজন গোলকিপার এইভাবে পরপর পেনাল্টি সেভ করতে পারে? ও তো মার্টিনেজ তো মানে হ্যাঁ গোলকিপার, ও যে মানে পারফর্মটা করতেছে, এটা দেখে মনে হচ্ছে যে মানে ও ফিটনেসের একেবারে চূড়ান্ত পর্যায়ে। হ্যাঁ চূড়ান্ত পর্যায়ে, মানে প্রচুর পরিমাণে ও মানে পরিশ্রম করছে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে ও মানে ফিটনেস মেনটেন করে রাখছে আর কি। দাদা আপনার কাছে আসবো যে একজন ফুটবলার সে পেনাল্টি প্র্যাকটিস, তো এটা সব কোচেরাই আজকাল বড় ম্যাচের আগে একটা পেনাল্টি নেওয়া, যেমন স্ট্রাইকারদের অন্তত 50টা 60টা পেনাল্টি তাদের মারতে হয় পরপর, মানে প্র্যাকটিস গ্রাউন্ডে। অন্যদিকে গোলকিপারদেরও সেভ করতে হয়। এটা তো একেবারেই বিশ্ব ফুটবলে সত্যি, এটা সবাই জানে, এটা কারোর অজানা নয়। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে মার্টিনেজ কতটা এগিয়ে থাকলে যে আমি পেনাল্টি আসলে পেনাল্টি সেভ করাটা যেন যে আমার জল ভাত, মানসিকতাতে কোন লেভেলে পৌঁছালে যে এইরকম ভাবে বলে বলে পেনাল্টি সেভ করা সম্ভব? তারপর একটা আপনার কাছে উদাহরণে আসবো আমি। নাম্বার 1 হলো গোলকিপারের ফিটনেসটা তো অনেক বেশি প্লেয়ারদের থেকেও বেশি হতে হয়। মার্টিনেজ যেমন একদম বাজ পাখির মতো যেভাবে প্লাই করে, তো একটা গোলকিপারের সবচেয়ে বড় কথা হলো তার যে সাইকোলজিক্যাল যে কনসেন্ট্রেশন, যে পেনাল্টি করতে যাবে তার যে ওই স্নায়ুর চাপ সেটাকে কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। তো যেই প্লেয়ার, যে গোলকিপার যতটা বেশি স্নায়ুর চাপ নিতে পারবে ততটা বেশি সাকসেস হবে। নাম্বার 2 হলো জাজমেন্ট। একটা আপনাকে ছোট্ট আমি একটু উদাহরণ দেবো, থামাবো। মার্টিনেজ বিশ্বকাপের পর কলকাতায় এসেছিলেন, আপনারা সবাই জানেন, এবং সেইখানে মার্টিনেজ যেখানে গিয়েছিলেন সেই বিখ্যাত লেকটাউনের সজিত বসুর পুজোতে, সেখানে আমার একটা ডিউটি পড়েছিল। তো একটা প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম মার্টিনেজকে, সেখানে প্রেস কনফারেন্স করেছিল। মার্টিনেজকে প্রশ্ন করেছিলাম যে এই যে আপনাকে বিশ্বের সেরা এখন গোলকিপার বলা হচ্ছে এবং পেনাল্টি সেভ করার পেনাল্টি সেভ করার এক্সপার্ট আপনি, সেই জায়গাতে দাঁড়িয়ে কোন রসায়নে দাঁড়িয়ে পরপর সেভগুলো করছেন? উনি একেবারেই সোজা সাপটা উত্তর দিয়েছিলেন যে ডমিনেট।
যে স্ট্রাইকারদের ডমিনেট করার মতো মানসিকতা একজন গোলকিপারকে রাখতে হবে। তার কারণ হচ্ছে স্ট্রাইকাররা যখন বল পজিশন নিতে আসবে, যদি খুব বেশি অ্যাগ্রেসিভ আমার মানসিকতা দেখাই, তাহলে প্রথমে স্ট্রাইকাররা বুঝবেন যে আমাকে উত্তক্ত করার চেষ্টা করছে। শান্ত পরিস্থিতিতে নিজেকে রেখে, যে প্রথমে মার্টিনেজ বললো যে আগে থাকতেই আমি বুটের পজিশনটা ফলো করি। একটা প্লেয়ার যখন বসে থাকছে বা দূরে দাঁড়িয়ে থাকছে, সে তার হাঁটা চলা সমস্ত কিছু আমি অবজার্ভ করি, এবং কোন পায়ে তিনি আগে ফুটবল শটটা নেবে সেটাকে আগে অবজারভেশন করি। যদি ডান পায়ের প্লেয়ার হয়, ডান পাটা আমি দেখি যে কোন অ্যাঙ্গেল। এটা বলছে যে হাঁটতে হাঁটতে অনেক সময় প্লেয়ারের মুভমেন্ট বোঝা যায় যে কোন দিকে শটটা নেবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যখন বলটা বসাচ্ছে, তখন বল যখন একজন গোলকিপার বসাচ্ছেন, উনি বলছেন যে বল তো একজন গোলকিপার এইভাবে বসাচ্ছেন, তারপরে যখন এরকম মানে গোল পোস্টের দিকে লক্ষ্য রাখছেন, তখন তার চোখের অ্যাঙ্গেলটা কোন দিকে থাকছে, সেকেন্ড আমি ফলো করছি এইটা। তৃতীয়ত হচ্ছে আমার দাওয়াই হচ্ছে মানে স্ট্রাইকারের চোখের উপর চোখ রাখা, অর্থাৎ যে আমি মার্টিনেজ এটা বোঝানো। এইটা, এই ফর্মুলাতেই আমি সাকসেস। কি বলবেন? ঠিক বলেছেন আপনি। এটা আমি বলিনি, মার্টিনেজ প্রেস কনফারেন্সে তিনি নিজে বলেছেন। হ্যাঁ, না, আপনি যেটা উদাহরণ দিলেন আপনি একদম ঠিক। মানে মার্টিনেজের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা মার্টিনেজ যখন যে ক্রসবারের নিচে সেভ করার জন্য দাঁড়ায়, তখনই যেন একটা স্ট্রাইকারদের উপর যে কিক করতে আসবে তার উপর যেন একটা বাড়তি প্রেসার চলে আসে সাইকোলজিক্যালি। আর এখন তো সেটা আরো বেশি। তো আমি মার্টিনেজের এগেইনস্টে পেনাল্টি করব, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি কোন পায়ে শুটটা নেব, সেটা অবজারভেশনটা অত বেশি ভালো করেন উনি। এবং দেখুন, মারার পরে কিন্তু ঝাঁপান না। একটা গোলকিপার, আমি একজন কোচ হিসাবে বলছি, সে জাস্ট মানে অ্যাট দ্য টাইম অফ কিকিং সেই মুভমেন্টটা কোথায় হচ্ছে, রাইটে হবে না লেফটে হবে, সেই অনুমানটা করা, সেটা মার্টিনেজের মতো আমার মনে হয় না কেউ করতে পারে। দর্শক বন্ধুরা, একটু আপনাদের উদাহরণ দিই যে লাস্ট অন্তত 40টা পেনাল্টি মারার ক্ষেত্রে মার্টিনেজ শুধুমাত্র মানে ডান দিকে ঝাঁপাবো না বাদিকে ঝাঁপাবো, এইটা ভুল করেছে মাত্র 2 বার। 38 বার তিনি ঠিক জায়গায়, অনেক হয়তো বলের পাওয়ার বেশি ছিল, হাতে কানেক্ট হয়নি, বলের ফ্লাইট মিস করতে পারে, কিন্তু দিক নির্ণয় একেবারে 99 মার্জনা করবেন, প্রায় 99% ঠিক করেছে। মানে 40টাতে 38টা ঠিক জায়গাতে সেভ করেছে। একজন গোলকিপারের এই দক্ষতা কতটা! দিক নির্ণয় এবং স্ট্রাইকার যে কিক করতে আসবে তার উপর প্রেসার ক্রিয়েট করে সেই ততটা ভুল করে যে মার্টিনেজ কোন দিকে ঝাঁপাবে তার কোনো ঠিক নেই। আমি রাইটে মারবো না লেফটে মারবো, মার্টিনেজ ঠিক দিকটা সে মানে আমি যেটা বলেছিলাম এট দ্য টাইম অফ কিকিং, যে কিকিং করার মানে কিকটা করার মুভমেন্টটা মার্টিনেজ বুঝে যায় যে না আমার রাইটে মারবে লেফটে মারবে, সেইটাকে আন্দাজ করে উনি ঝাঁপান এবং সেটাই কানেক্ট হয়, সেটাই সেভ হয়। পেনাল্টিকে মানে এটাই মেইন, যে ওর যে বলটা মারবে যে স্ট্রাইকার, ওদের ইয়েটা বুঝা গোলকিপারের, এটাই অ্যাকচুয়ালি মেইন পয়েন্ট আর কি, যে ওরা কোন দিকে মারবে এটাই ফার্স্টলি বোঝাটা ওদের মানে সব থেকে বড় কাজ। এবং দ্বিতীয়ত আর একদিন দেখবেন যে শেষ মানে এর আগের ম্যাচে যে শেষ পেনাল্টিটা সেভ করেছে সেটা হচ্ছে বাদিকে যখন ড্রাইভটা মেরেছে, ওই শূন্যে কিন্তু দুটো জাজমেন্ট ওনাকে করতে হয়েছে। এত বড় ফুটবলার যে জাজমেন্ট করা, যে বলের যে ফ্লাইটটা বা বলের যে স্পিডটা ঠিক ছিল, মানে যখন বলটা আসছে ও বুঝতে পারছে যে এই স্পিডে আসছে, সেই অনুযায়ী কিন্তু ড্রাইভটা ঠিকই দিয়েছিল। কিন্তু শুধু যদি খুব ভালো মতো দেখেন পেনাল্টিটা, ও কিন্তু বলের ফ্লাইটটা হালকা মিস করে গেছিল, যার জন্য যখন এইরকম হয়েছে তারপর কিন্তু হাত আবার এদিকে শূন্যে বল আবার কিন্তু হাতটাকে উপর করতে হয়েছে, যে বলটা এরকম আসছে সেভ করেছে সেটা কিন্তু নয়, মানে বডি পড়ে যাওয়ার পরে তারপরে হাতের মুভমেন্টটাকে আবার সোজা করতে হচ্ছে। এই যে একজন গোলকিপার যে বলের ফ্লাইট সম্পূর্ণ মিস করার পরে তারপরে আবার শূন্যে সেটাকে শোধরানো, সেইটা দিয়ে কি মানে কতটা দক্ষতার প্রয়োজন হয়, কত কুইক মুভমেন্ট, এজিলিটি কতটা মানে আপনার মানে মানে দুর্দান্ত হলেই যে মিস করে গেছে এট দ্য ফ্র্যাকশন অফ সেকেন্ড, সেটা সেই আবার হাতটাকে মুভমেন্ট করে সেভ করে দিল, এটা মাপা যায় না। আর আমি আরেকটা কথা বলবো, আমি অনেক গোলকিপার দেখেছি, অনেক খেলা দেখি,
এবং মার্টিনেজ লেফটে যতটা স্ট্রং রাইটে ততটা স্ট্রং। এটা হচ্ছে সবচেয়ে আলিভার কারের আমি দেখেছি অনেক গোলকিপারে লেফটে একটু দুর্বল, রাইটে স্ট্রং, রাইটে একটু দুর্বল, লেফটে স্ট্রং, তাই তো? কিন্তু মার্টিনেজ সমানভাবে দুই দিকে সেম সমানভাবে, যে রাইটে যতটা স্ট্রং লেফটে ততটা স্ট্রং, আমি যদি ভুল না করি। একেবারে না, এর আগের দিন যদি তুমি ভালো করে দেখো আবুদা, যে মার্টিনেজকে যে পেনাল্টিটা নিয়েছিল, পেনাল্টিটা কিন্তু একটাও ভুলচুক করেনি, স্ট্রাইকার কিন্তু দারুণ পেনাল্টি দিয়েছিল, একদম বার ঘেঁষা। সেই জায়গা থেকে ওই মানে 1 সেকেন্ডেরও কম সময়তে একেবারে বার ঘেঁষা সেভ, এবং সব থেকে প্রথম কথা হাতের মিডিলে বলটা রেখে ডান দিকে সেভ করা, এটা কিন্তু জোকস নয় কোনো। প্রত্যেকটা কিকের প্লেসমেন্টটা খুব ভালো ছিল, স্ট্রাইকারের কিচ্ছু করার নেই, সেটাই বললাম আমি, খুব ভালো ছিল। কিন্তু মানে এত সুন্দরভাবে সেই জায়গায় পৌঁছে যাচ্ছে, মানে স্ট্রাইকারের কিছুই করার থাকে না। দিদি এখানে একটা প্রশ্ন তোমাকে করব, যে ফুটওয়ার্ক, ফুটবলও ক্রিকেটেও যেমন একটা ভালো শট নিতে গেলে ফুটওয়ার্কের প্রয়োজন, ফুটবলেও তো ফুটওয়ার্ক, মানে গোলকিপার সে তো 3 কাঠির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তার তো ফুটওয়ার্ক হচ্ছে একটা মেন জিনিস। সেই জায়গাতে ফুটওয়ার্কটা কিরকম দেখছো, এই মানে মার্টিনেজের ফুটওয়ার্কটা? ও তো অ্যাকচুয়ালি মানে ওর কোনো ত্রুটি আছে বলে মানে এমন কিছু নেই যে কোনো দিকে ওর ত্রুটি আছে। ও মানে পারফেক্টলি মানে কোনো মানে যা যা করার দরকার সবগুলি গুণই ওর মধ্যে আছে, তার জন্য ওর ফুটওয়ার্কটা খুবই ভালো। আমি ওর সঙ্গে একটু অ্যাড করছি, ফুটওয়ার্কটা মানে এত ভালো, দেখুন শুধু ফুটওয়ার্ক ভালো হবে না, ফুটওয়ার্ক একজন ব্র্যান্ড হয়, বডি ব্র্যান্ড হয়। ফুটওয়ার্কের সঙ্গে তার যে কোঅর্ডিনেশন, হাত এবং পায়ের যে কোঅর্ডিনেশন, এবং যে টুয়ের উপর যে দাঁড়ানো, এত কুইক মুভমেন্ট, ফুটওয়ার্কটা কি বলবো, একটা নিখুঁত। সেই জায়গাটা তোমাকে দেখতে হবে, ফুটওয়ার্কটা নিখুঁত, কিন্তু বডি ব্যান্ড করাটা ফুটবলে তো মানে গোলকিপার তাদের তো না, এটা তো বডি ব্যান্ড করাটা এটা প্রত্যেকটা গোলকিপারের বেসিক টেকনিক, বেসিক মানে বডি ব্যান্ড না করলে তো কুইক ঝাপাতে পারবে না। আপনি হাঁটুটা একটু স্লাইটলি ব্যান্ড থাকে, বডিটা একটু সামনের দিকে, আপনি দেখতে আমরা সবাই দেখি একটুখানি ব্যান্ড থাকে, যদি নাই হয় তাহলে কিন্তু কুইক মুভমেন্ট করা যাবে না, আপনি দাঁড়িয়ে কুইক মুভমেন্ট করা যাবে না। আমরা ব্যতিক্রম তো আছে, তো অনেকে দেখছি গোলকিপার, এখন আধুনিক গোলকিপাররা এরকম ভাবে হাতটা ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে, তারাও কিন্তু বল কিন্তু সেভ করে। সেই জায়গা থেকে মার্টিনেজের এই যে পুরনো সংস্কার, মানে আধুনিক ফুটবলের বাইরে গিয়ে পুরনো যে চিরাচরিত প্রথাটাকে ধরে রেখেছে, যে বডিটাকে ব্যান্ড করে সম্পূর্ণভাবে বাজ পাখির মতো ছোঁয়া, এই যে প্র্যাকটিসটা, সেটা দিনে অন্তত কটা প্র্যাকটিস ও করে বলে মনে হয়? কয়টা প্র্যাকটিস, আমার তো মনে হয় ঘন্টার পর ঘন্টা নিরলস ভাবে সেই। দেখুন একটা আমি কিছু আর্টিকেলও পড়েছিলাম যে প্র্যাকটিস ম্যান মেক এ পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্ট হবে, ঘন্টার পর মানে দিনের পর মাসের পর মাস, বছরের পর বছর, তারপরেই আপনার পারফেকশনটা আসবে। তো আমরা কি করি, একটু প্র্যাকটিস করে একটু খেলেই একটা গোল হলো, বাস হয়ে গেল। কিন্তু একটা ভালো স্ট্রাইকার, ভালো গোলকিপার ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে থাকে তার পারফেকশনের জন্য। হ্যাঁ, সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, আজকের দিনে যুগে বিশ্ব ফুটবলে এখন প্রচুর টাকা, বিশ্ব ফুটবলে আমরা দেখলাম যে ড্রাগের নেশাতে পড়ে মারাদোনার মতো প্লেয়াররাও এফেক্ট হয়েছে, শেনওয়ানের মতো ক্রিকেটার এফেক্ট হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বিশ্ব ফুটবলে এত টাকা, এত প্রচার, এত প্রসার, সেই জায়গাতে দাঁড়িয়ে মার্টিনেজ যে এখনো পর্যন্ত তার মানে শিল্প সত্তাটাকে ধরে নিয়ে রাখছে, এটাও তো একটা বড় ব্যাপার। দাদা দেখুন, এটা প্রত্যেকটা প্লেয়ারের একটা প্রিন্সিপাল থাকে, সেটা আমরা অনেক ভালো ভালো প্লেয়ার দেখেছি, ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে ওয়ার্ল্ডে, বিশ্বের প্রতিটা মানে দেশে অনেক প্রতিভা হারিয়ে গেছে। আপনি যেটা বলেছেন, ড্রাগের নেশায়, ইনডিসিপ্লিন লাইফ এনজয় করা, তো সেটা একটা অ্যাম্বিশন থাকে যে না, আমি একটা স্টেজ অবধি খেলবো, অনেক দিন খেলবো, নিজেকে ঠিক মানে একটা ফিটনেসের চূড়ান্তে রাখবো, এবং আমার একটা ডিসিপ্লিন লাইফ এনজয় করবো। দেখুন পারফরমেন্সটা একটা মানে একটা সার্টেন, আমি আগেও বলেছিলাম, প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্সটা যেটা হয় সেটা একটা সার্টেন লেভেল অবধি যায়। মার্টিনেজ বলুন আর মেসি বলুন, সে একটা, এখন আর মেসির পারফরমেন্স আর ইনক্রিজ হবে না, তাই তো? এবং মার্টিনেজের আর তেমন ইনক্রিজ হবে না, একটা জায়গার লেভেলে পৌঁছে। ইম্পর্টেন্ট হলো সেই জায়গাটাতে ধরে রাখা। তো
তো সেই জায়গাটাতে ধরে রাখতে গেলে আপনাকে ডিসিপ্লাইন লাইফ এনজয় করতে হবে, নিজেকে আরো বেশি প্র্যাকটিসের মধ্যে মনোনিবেশ করতে হবে, তাহলে আপনি দীর্ঘদিন একটু খেলার পারফরমেন্সটাকে সেই সমানভাবে ধরে রাখতে পারবেন। আদারওয়াইজ ভেরি ভেরি ডিফিকাল্ট সেটা সেই জায়গাতে স্ট্যাগনেট করে রাখা, গ্রাজুয়ালি সেটা ডাউন হতে থাকবে। আপনি যদি সেই রকম একটার সাথে আরেকটা আপনার ডিসিপ্লিন লাইফ, ডায়েট, প্র্যাকটিস, এভরিথিং। তো কিছু কিছু প্লেয়ার দেখেছি আমরা, সেটা ক্রিকেটে বলুন, ফুটবলে বলুন, আর অন্য ইভেন্টেই বলুন, মানে আপনার ডিউ টু তার পার্সোনাল লাইফের জন্য মানে অসময়ে সেই একদম পিক ফর্ম থেকে ডাউন হয়ে গেছে, সেটা অনেক উদাহরণ আছে। আপনি যেটা বললেন শেনওয়ান, মারাদোনার মতো প্লেয়ার, সেই আপনার ডিসিপ্লিনের কারণে আর ড্রাগের কারণেই হোক একটা সময় একটা খুব খারাপ সময়ের মধ্যে কাটিয়েছেন ওনারা। দিদি একদম আপনাকে এই মানে কোপাডিয়াটা ছোট্ট আর একটা প্রশ্ন করবো, তারপর আমরা আস্তে আস্তে ইউরোতে যাব, কারণ ইউরোতেও আজকে মানে রাত পোয়ালেই খুব বড় ম্যাচ। যে এই যে ছোট ছোট দলগুলি এবার হচ্ছে কোপা আমেরিকাতে নাম না জানা, সেইভাবে ফিফা র্যাঙ্কিংও তারা প্রথম সারিতে নেই, হ্যাঁ প্রথম সারিতেও নেই। এই যে কলম্বিয়া, এই যে কানাডা, এই দলগুলির উত্থান, এইটা ফুটবলের জন্য কতটা ভালো আগামী দিনে, ছোট ছোট দলগুলি যেভাবে উঠে আসছে? অ্যাকচুয়ালি এই দলগুলি থেকে অন্য টিমরাও শিখবে যে ওরা যেভাবে এগিয়ে আসছে, আমরা কেন ওদের মতো এগিয়ে যাব না, আমরা কেন পারবো না। অ্যাকচুয়ালি আমাদের যেমন ভারতের ফুটবলটা অনেক পিছিয়ে আছে, কারণ প্লেয়ার ভারত থেকে নতুন কোনো প্লেয়ার বেরোচ্ছে না। ফুটবলের সবচেয়ে বেশি মানে উইক পয়েন্ট হচ্ছে ফেসিলিটিটা কম, যার কারণে কোনো নতুন প্লেয়ার বেরিয়ে আসছে না। ক্রিকেটে যেমন অনেক কিছু ফেসিলিটি পাওয়া যায়, যার কারণে প্লেয়ার কন্টিনিউ বেরিয়ে আসছে, কিন্তু ফুটবলে কিন্তু তেমন প্লেয়ার বেরিয়ে আসছে না আমাদের ভারত থেকে। তো ওই সব দেশগুলোতে তো মানে তারা আছে, মানে ওই ফেসিলিটিগুলি পায়, ফুটবল থেকে অনেক কিছু ফেসিলিটি পায়। তো ওই টিমগুলি দেখে আমার মনে হয় আরো নতুন নতুন দেশও অনেক এগিয়ে যাবে, ওদের দেখে, যে নতুন ওদের পারফর্ম দেখে, ওদের খেলা দেখে আরো অনেকগুলি দেশ। না এই যে আমি একটা ছোট্ট প্রশ্ন করি তোমাতে, এই যে যখন ছোট ছোট ল্যাটিন আমেরিকার দেশগুলো দেখছো, ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা ওদের রাজ্যের জনসংখ্যা প্রায় সমান, অনেকে আবার কমও রয়েছে, এইরকম পরিসংখ্যানও রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি যদি চিন্তা করো ত্রিপুরার ফুটবল কোথায়, আজকে কানাডার ফুটবল কোথায়, বা আজকে ল্যাটিন আমেরিকা বা ইউরোপের অনেক ছোট ছোট কান্ট্রি বা আফ্রিকান কান্ট্রির ফুটবলগুলো কোথায়, কোন পজিশনে তারা বিশ্ব ফুটবলারদের বড় বড় বিখ্যাত ফুটবলারদের ডমিনেট করছে। এই জায়গাটা নিজে একজন ফুটবলার হিসাবে কতটা টেলিভিশনের পর্দায় দেখে এই ফুটবলারদের কতটা হতাশ হতে হয়? বললাম না, এই যে আমাদের মানে এটাই আমাদের ত্রিপুরা মানে ফুটবল তো এখন মানে আগের তুলনায় আমার মনে হচ্ছে অনেকটা খারাপ পজিশনে আছে। আগের যে ফুটবল ছিল ত্রিপুরার, ওই দিক থেকে এখনের যে ফুটবলটা মানে অনেকটা মানে পারফরমেন্স বা প্লেয়ারদের অ্যাক্টিভিটি অনেকটা পিছিয়ে আছে। কিন্তু মানে আমরা তো এগোচ্ছি না, আরো দিনে দিনে পেছোচ্ছি। মানে ত্রিপুরার ফুটবল পেছালে তো ভারতের ফুটবলই পেছাবে, তাই তো? ত্রিপুরার ফুটবল পেছালে তো ভারতের ফুটবলই পিছাবে। তো ভারতীয় ফুটবল আস্তে আস্তে যে পেছাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ ফিফা তালিকায় সদ্য প্রকাশিত যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক দেখেই আমরা বুঝছি। এরপর আমরা আবার একটু আলোচনা করবো, এরপর অবশ্যই আসবো যে রাত পোয়ালেই যে ফুটবলের আর এক মহারণ, সেটা হচ্ছে ইউরো কাপ। ফ্রান্স বনাম স্পেন, অত্যন্ত একটা তুল্যমূল্য লড়াই হবে এবং দুই কোচের কার্যত মস্তিষ্কের লড়াই হবে। কেন মস্তিষ্কের লড়াই? ফ্রান্স হচ্ছে দৃষ্টিনন্দন ফুটবল খেলে, তাদের ফুটবলারদের মধ্যে শিল্প সত্তা রয়েছে, সেই সঙ্গে ফ্রান্সের ফুটবল কিন্তু একটু পাওয়ারফুল। ইউরোপে জার্মানের পর ফ্রান্স একটু পাওয়ারফুল ফুটবল খেলতে ভালোবাসবে, দীর্ঘকায়ী সব ডিফেন্ডার, সেই সঙ্গে হচ্ছে লং পাসেও তারা খেলতে অভ্যস্ত। অন্যদিকে যদি চোখ রাখা যায় তাহলে হচ্ছে স্পেন কিন্তু একদম দৃষ্টিনন্দন ফুটবল খেলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা টিকি টাকা যে তাদের ঘরানা, সেই ঘরানা থেকে কিন্তু এখনো বেরোতে পারেনি। অর্থাৎ দৃষ্টিনন্দন ফুটবল ভার্সেস লং বল ভার্সেস পাওয়ার প্লে। আবুদা কি বলবে? আমি বলবো
রাত পোহালেই আমরা একটা দুর্দান্ত ম্যাচ দেখব, স্পেন বনাম ফ্রান্স। একদিকে এমবাপ্পে, অন্যদিকে মাইকেল থেকে শুরু করে রন্দি, মেকিল। মাইকেলের বয়স 16 বছর। তো স্পেনের থেকে একটা আমার ধারণা যে ইউরো কাপের একটা দুর্দান্ত টিম স্পেন, না এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। স্পেনের দৃষ্টিনন্দন ফুটবল, ওদের যে কলা কৌশল, আপনার ফুটবলের যে মানে শিল্প যাকে বলে, সেই সবটাই আমরা দেখতে পাবো আগামীকালকে। তার সাথে এমবাপ্পের মানে অফ ফর্ম ইন দ্য সেন্স, আপনার ইউরো কাপে মাত্র একটি গোল করেছে এমবাপ্পে, যার উপর মানে অনেকটাই প্রধান ভরসা, তাও সেটা করেছে পেনাল্টি থেকে। তো স্পেনকে আটকানো, স্পেনের মাঝমাঠ দুর্দান্ত মাঝমাঠ, টিকিটাকা ফুটবল খেলে যেটা বললেন, এবং ওয়ান টাচ টু টাচ ফুটবল, এবং ওয়ান টাচ টু টাচ ফুটবল খেললে আগের দিন সর্বোচ্চ 17টা পাস খেলেছে মাঝমাঠে। তো আপনি বলুন, ওয়ান টাচ এবং টু টাচ ফুটবল যদি খেলে, সেখানে পাওয়ার ফুটবলে কি করবে? পাওয়ার ফুটবলটা তখনই তো কাজে আসবে আপনি যখন বলটাকে হোল্ড করবেন। আমি তখনই আপনাকে ট্যাকেল করব, স্ন্যাচিং করব, পাওয়ার দেখাবো। আপনি পাওয়ারটা দেখানোর সময় পাবেন না। তো সেই দিক থেকে আমরা ফ্রান্সের যে মানে বিশাল 6 ফুট 6.5 ফুট প্লেয়ার, ডিফেন্ডার এবং পাওয়ার ফুটবল, সেটার কাছে কতটা নতজানু হবে স্পেন, তো সেটা সময়ে কথা বলবে। তো আমরা অপেক্ষায় রইলাম সেই একটা দুর্দান্ত ম্যাচ দেখার জন্য। আমার মানে ফুটবল অভিজ্ঞতা থেকে সেটা একটা মানে সেরা ম্যাচ হবে ইউরো কাপের। হ্যাঁ, দ্বিতীয়ত তোমার কাছে যে প্রশ্নটা করব, দেখো এমবাপ্পে তো যেটা বলছিল দাদা, একটা মাত্র গোল করেছে, তাও পেনাল্টি থেকে। এমবাপ্পে কিন্তু এর আগের ম্যাচেও সেইভাবে কিন্তু ফর্মে দেখা যায়নি রোনাল্ডোদের বিরুদ্ধে, এবং অবশ্যই রোনাল্ডোদের পর্তুগালেরও মাঝমাঠ যথেষ্ট ভালো এবং ডিফেন্স যথেষ্ট ভালো, বিষয়ে কোনো সন্দেহ নেই। এমবাপ্পে এই যে ফর্মে নেই এবং চোট রয়েছে, তার নাকে চোট রয়েছে, তার জন্য একটা মাস্ক দেখলাম ব্যবহার করছে, সেই জায়গা থেকে চোটে যেহেতু নেই, অফ ফর্ম, আজকে সেমির লড়াইতে এমবাপ্পের জ্বলে ওঠার সম্ভাবনা কতটা? আমার মনে হয় ও মানে চোট আছে ঠিকই, কিন্তু ওর ম্যাচে ও অনেক পারফরমেন্স ঠিকই দেখাবে। ও মানে ওর পারফরমেন্স, একটা প্লেয়ার অনেক সময় মানে এমন হয় যে ও ভালো প্লেয়ার, কিন্তু অনেক সময় পারফরমেন্সটা করতে পারে না ঠিকভাবে, কিন্তু অনেক সময় অসুস্থ থাকাকালীনও ও পারফরমেন্সটা পুরো দিয়ে যায়। তা আমার মনে হয় ও ভালো খেলবে, ভালো পারফরমেন্স। দাদা, আজকে ফ্রান্সের যদি ভালো খেলতে হয় তবে অবশ্যই এমবাপ্পের তো ভালো খেলতেই হবে, সঙ্গে কিন্তু গ্রিজম্যানের একটা অসাধারণ পারফরমেন্স করতে হবে, কারণ গ্রিজম্যানই কিন্তু বলটা আজকে মূলত বাড়ানোর দায়িত্ব থাকবে এমবাপ্পেকে, বা খেলাটা তৈরি করার দিক থেকে, এবং গোল স্কোরিংয়েও কিন্তু গ্রিজম্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে কি মনে হয় এমবাপ্পে যেমন, এমবাপ্পে দেখো রাইট পজিশনে খেলতে ভালোবাসে, রাইট পজিশন থেকে কাট করে মাঝমাঠে আসে, আবার কখনো কখনো ডিফেন্সকে বোকা বানানোর জন্য কিন্তু পজিশন চেঞ্জ করে ব্যাকে লেফটেও চলে আসে, লেফট রাইট অ্যান্ড মাঝমাঠ। আজকে কি মনে হচ্ছে গ্রিজম্যান তাহলে ভূমিকা কি থাকবে? গ্রিজম্যান কি শুধু এমবাপ্পেকে বল বাড়ানোর দায়িত্ব থাকবে, না দুইজনের ভিতর আজকে কম্বিনেশন হবে, যে এমবাপ্পে যখন লেফটে থাকবে গ্রিজম্যান একটু রাইট সে চলে যাবে, এমবাপ্পে যখন রাইটে থাকবে গ্রিজম্যান একটু বাঁ দিক থেকে খেলাটা অপারেটিং করবে, কি মনে হচ্ছে? হ্যাঁ, গ্রিজম্যান একটা আপনার সেতুর মতো কাজ করবে, ডিফেন্সের সঙ্গে কমিউনিকেট করে অফেন্সকে এমবাপ্পেকে বল বাড়ানো, এবং সেটা একটা কি বলবো, এটা কি ম্যানের কাজ করবে। আর আপনাকে বলে রাখি বা দর্শক বন্ধুদেরকেও, যে 1984 সালে আপনার প্লাতিনির নেতৃত্বে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল, এবং তারপর 2000 সালে জিদানের নেতৃত্বে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। তো স্বর্ণযুগ যেটাকে বলা হয়েছে, এখন সেটাই দেখার এমবাপ্পে কি পারবে সেটা পুনরাবৃত্তি করতে, এবং এমবাপ্পে পুরো টিমকে নিয়ে কিন্তু প্রস্তুত, চুট আঘাতে কোনো সমস্যা নেই, এবং ওরাও কিন্তু ড্র অর ড্রাই খেলবে, ঝাঁপাবে,
স্পেনের উপরে। তো সেটা গ্রিজম্যান এবং এমবাপ্পের যে জুটি সেটা কতটা সফল হবে সেটার উপরেই ডিপেন্ড করবে তাদের আগামী দিন ফাইনাল খেলবে কিনা। আর সেদিক থেকে স্পেনের বিরুদ্ধে অতটা সহজ হবে না। আপনি একেবারে যে ওদের স্পেনের যে মাঝমাঠ এবং যে ডিফেন্স লাইন, মজবুত ডিফেন্স লাইন, মানে সেই ফাঁক ফোকরগুলো খুব কমই তৈরি হয়, এবং সেই কতটা তৈরি করতে পারবে অপোনেন্টের যে ডিফেন্সের প্রাচীর কতটা ভেদ করতে পারবে সেটার উপরে ডিপেন্ড করবে আপনি এমবাপ্পেদের সাকসেস হওয়া। একেবারে অনুষ্ঠান শেষের দিকে দিদি, আজকে ম্যাচটা নিশ্চয়ই 12:30টার সময় দেখবেন, কার দিকে ভোট বেশি থাকে, মানে দর্শক হিসাবে চাইবেন কে জিতুক, ফ্রান্স না স্পেন? আমি চাইবো স্পেন। দাদা? আমি বরাবরই স্পেনকে চাইবো, সেই কারণে যে একটা দৃষ্টিনন্দন ফুটবল ওরা উপহার দেয়, দর্শকদের মুগ্ধ করে। আমিও একজন ফুটবল লাভার হিসেবে, ফুটবল প্রেমী হিসাবে সেই দৃষ্টিনন্দন সেই কলা কৌশলগুলো দেখতে আমি পছন্দ করি, এবং সেটাই আমরা আমাদের বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি এবং মাঠে সেটা প্রতিফলিত করার চেষ্টা করি। সেখান থেকে কিছু একটা এখন নিখুঁতভাবে দেখার চেষ্টা করি যে সেই দৃষ্টিনন্দন টিকিটাকা ফুটবলটা আমাদের এখানে কতটা প্রতিফলিত করা যায়। দ্বিতীয়ত তোমায় যে প্রশ্নটা করবো, দেখো একটা 16 বছরের স্ট্রাইকার যে এখন থেকে ইউরো বিশ্বকাপ মানে ইউরো কাঁপাচ্ছে, আগামী বিশ্বকাপে স্পেনের তারকা, কি বলবে যে 16 বছর বয়স, যখন আমরা ভারতীয়রা এই সময়তে খেলাটা শুরু করি, সে এই সময়তে বিশ্ব ফুটবলের একদম স্ট্রাইকিং পজিশনে নেতৃত্ব দিচ্ছে স্পেনের, কি বলবে? পুরো বিশ্ব মানে এখন কাঁপিয়ে দিয়েছে সেই মাইকেল, 16 বছরের ছেলে, ওর রেট কত উঠেছে মানে সেটা আপনি মানে আনবিলিভেবল, মানে 2000 কোটি টাকা, 2000 কোটি টাকা ক্লাব ফুটবলে, বিশ্বাস করা যায়? আপনি আমরা সবাই বলে ক্রিকেটে অনেক টাকা, কোথায় টাকা ক্রিকেটের? সেই আপনি একটা 16 বছরের ছেলে, 2000 করোড়, মাত্র 16 বছরের ছেলে, তারপরও সেটা সেই প্লেয়ারকে নিয়ে পুরো বিশ্ব মানে আপনার মানে তাকিয়ে আছে কে কখন কত বেশি টাকা দিয়ে নিয়ে যাবে। লং টাইমের ঘোড়া। আমাদের ভারতের মধ্যে তো শুরু করে 12-13 বছরের পরে ফুটবল হোক প্লেয়াররা, কিন্তু ওরা তো 2 বছর 2.5 বছর থেকেই ওরা স্টার্টিং করে, তো হবে না কেন 16 বছরে ওরা ভালো? ছোট্ট একটা জায়গা থেকে উঠে আসা একটা সেই মানে 16 বছরের কম বয়সী ছেলে পুরো বিশ্বকে মানে তাক লাগিয়ে দিয়েছে। সেটা ভাবা যায় যে কোথায় প্রতিভা লুকিয়ে আছে, সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করা। মানে এই স্পেনের যদি তুমি দেখো ভালো করে, গড় বয়স 21। মানে আমরা যখন ভাবি যে এই সময়তে 21-এ দাঁড়িয়ে হয়তো রাজ্য দলের খেলবে, সেই সময়তে ওরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে, পার্থক্যটা কোথায়? আপনি দেখুন না, যে সেই প্রসঙ্গে একটু আসি, 16 বছরের ছেলে, 17 বছরের ছেলে আমাদের এখানে যারা মানে সেই জেনারেশনটা কোথায়, মোবাইল নিয়ে এই দোকানে ওই মোড়ে আড্ডা, সেই স্বপ্ন। সে দেখুন, স্বপ্ন থাকলে সেটা মানে চেষ্টা যদি থাকে কিছুটা না কিছু সফল হবে। অন্তত ন্যাশনাল তো খেলতে পারি, তাই তো, ডিস্ট্রিক্ট তো খেলতে পারি, তো সেটা কালচার, সেই কালচারটা তৈরি করতে হবে। দ্বিতীয়ত 1 নম্বর প্রশ্ন, যে দেখো এমবাপ্পেরও কিন্তু খুব একটা বয়স নয়, বেশি না, এবং এমবাপ্পে সবেমাত্র ফুটবল মঞ্চে সে একটা জায়গা করেছে, গত বিশ্বকাপের পর থেকে কিন্তু গ্রীষ্মকাপ থেকে জায়গাটা যদি করলো, সেই জায়গাতে দাঁড়িয়ে এমবাপ্পেকে জিদানের পর্যায়ে, তুমি বলছো যে জিদান এর যে স্বর্ণযুগটা উদাহরণ দিলে, এই স্বর্ণযুগ পর্যন্ত টানার দায় কিন্তু এখন এমবাপ্পে। তো এমবাপ্পে কতটা আজকে চাপে থাকবে? কারণ দেখো খুব ভালো করে যদি অ্যানালাইসিস করো, তোমার ফাইনালে এমবাপ্পে অসাধারণ ব্যক্তিগতভাবে খেলেছে, বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে পরাজিত হতে হয়েছে। সেই জায়গা থেকে আজকে আমি এমবাপ্পে, আমি জিদানের উত্তরসূরি, এই প্রশ্নটা যখন এমবাপ্পের মনে কাজ করবে এবং তাকে যখন পুরো দলটা লিডিং করতে হবে স্পেনের বিরুদ্ধে মাঠে নেমে, সেই জায়গাতে বাড়তি চাপ এমবাপ্পের মধ্যে কতটা থাকবে? এমবাপ্পের মধ্যে অলরেডি বাড়তি চাপ মানে ঘাড়ে বসেই আছে। সেই আপনি একদম মিডিয়া থেকে শুরু করে যে প্লাতিনির পরে জিদান, জিদানের পরে এমবাপ্পে উত্তরসূরি,
সেই লাস্ট ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেলেছেন, নো ডাউট, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইউরো কাপে সেই একটা বাড়তি চাপ, তার উপর টিমের ভরসা, কোচের ভরসা, দেশবাসীর যে প্রত্যাশা সেটাকে পূরণ করার যে একটা চাপ সেটা তো থাকবেই। সেই চাপটাকে কতটা ওভারকাম করে নিজেকে মেলে ধরতে পারবে, নিজেকে মানে তাতিয়ে তুলতে পারবে, সেটার উপরে ডিপেন্ড করবে। আমি আশা করি এমবাপ্পে সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে খুব ভালো খেলবে। একেবারেই এমবাপ্পে আজকে ভালো খেলুক এমনটাই কিন্তু প্রত্যাশা করছে বিশ্ব ফুটবলের প্রেমীরা। সেই সঙ্গে আরো একবার মাঠে জ্বলে উঠুক, ফলাফল যাই হোক, বিশ্ব ফুটবলে ফলাফল যাই হোক, সবাই চায় যারা স্টার প্লেয়ার তাদের যে ব্যক্তিগত দক্ষতা এবং ব্যক্তিগত শিল্পের যে নৈপুণ্যতা সেটা কিন্তু সব দর্শকরাই মাঠে উপভোগ করতে চান। এবং টেলিভিশনের পর্দায় প্রত্যেক ভারতীয় চাইবে মেসি জ্বলে উঠুক। হ্যাঁ, মেসির বিপক্ষেও হয়তো প্রচুর ভারতীয়রা থাকবেন, কিন্তু মেসির খেলা দেখতে পছন্দ করেন না এমন দর্শক কিন্তু ফুটবল বিশ্বে নেই বললেই চলে, শুধু কম না, নেই বললেই চলে। সেই জায়গা থেকে কোপা এবং ইউরো এই দুটি ম্যাচই একেবারে উপভোগ্য হোক, এবং টান টান উত্তেজনা থাকুক শেষ বাঁশি বাজার পর্যন্ত, সেটা তার জন্যই কিন্তু অপেক্ষা করবে দর্শকরা, এবং রাত জেগে তারা কিন্তু সেই দৃশ্যই দেখতে বেশি পছন্দ করবে। আজকের মতো ইউরো ডায়েরি থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামীকাল অন্য টিমগুলোকে নিয়ে নিশ্চয়ই আমরা পর্যালোচনা করব ফুটবলের এই ডায়েরিতে। নমস্কার। নমস্কার।